চলুন আজ আমরা বিশ্বের অন্যতম বিশাল আর বৈচিত্র্যময় একটা দেশ ইন্দোনেশিয়ার গভীরে ডুব দেই। শুরুতেই এর বিশালতাটা একবার ভাবুন। 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে তৈরি একটা দেশ। হ্যাঁ, এটা ইন্দোনেশিয়ার ভৌগোলিক বাস্তবতা। আর এই সুবিশাল দ্বীপপুঞ্জে বাস করে প্রায় 28 কোটি মানুষ, মানে জনসংখ্যার দিক থেকেও এটা একটা দৈত্যাকার দেশ। আর আরও অবাক করার মতো বিষয় হল এই এক দেশের মধ্যেই কিনা 700-রও বেশি আলাদা আলাদা ভাষায় মানুষ কথা বলে। এ সব কিছু মিলিয়ে মানে এই বিশাল জনসংখ্যা আর ভাষার বৈচিত্র্য ইন্দোনেশিয়াকে বিশ্বের চতুর্থ জনবহুল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। তো প্রশ্নটা হলো, এত এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিভাবে এই দেশটা এক হয়ে আছে? চলুন এই পুরো বিষয়টা আমরা 5টা ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করি। তো চলুন প্রথমে এর বিশালতা আর তার থেকে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো নিয়েই কথা বলা যাক। এটাই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। 17,000 দ্বীপ, 300-রও বেশি জাতিগোষ্ঠী আর 700-রও বেশি ভাষা, এত কিছু নিয়ে একটা দেশ কিভাবে নিজেদের একটা অভিন্ন পরিচয় তৈরি করে? কি সেই শক্তি যা এই সবাইকে একসাথে বেঁধে রেখেছে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে দেশটির দীর্ঘ আর বেশ জটিল ইতিহাসে। দেখুন, এর ইতিহাসটা কিন্তু অনেক পুরনো। প্রাচীন সাম্রাজ্যগুলো এই অঞ্চলের অনেকখানি এক করেছিল। তারপর প্রায় 300 বছর ধরে চলল ডাচ ঔপনিবেশিক শাসন, যা আজকের ইন্দোনেশিয়ার সীমানাটা তৈরি করে দেয়। আর সবশেষে এক রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীনতা অর্জন, যা এই মানুষগুলোর মধ্যে একটা সম্মিলিত জাতীয় চেতনা তৈরি করে। কিন্তু শুধু ইতিহাস দিয়ে তো আর একটা জাতিকে এক রাখা যায় না, তাই না? এর জন্য দরকার একটা মজবুত দর্শন। চলুন দেখি ঠিক কোন ধারণাগুলো ইন্দোনেশিয়াকে এক সুতোয় গেঁথে রেখেছে। ইন্দোনেশিয়ার পরিচয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে তাদের জাতীয় মূলমন্ত্র ভিন্নেকা তুঙ্গাল ইকা। প্রাচীন জাভানিজ ভাষায় এর মানে হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আর এটা কিন্তু শুধু বলার জন্য বলা কোনো স্লোগান নয়, এটাই দেশটির অস্তিত্বের মূল ভিত্তি। এই দর্শনটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন আমরা দেখি যে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু তারপরেও সাংবিধানিকভাবে তারা ধর্মীয় বহুত্ববাদকে স্বীকৃতি দেয়। এই চারটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। আর এই বহুত্ববাদকে বাস্তবে ধরে রেখেছে তাদের রাষ্ট্রীয় আদর্শ পঞ্চশীলা। এর 5টা মূলনীতি আসলে একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ কাঠামো তৈরি করে, যা ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিককে এক সূত্রে গেঁথে ফেলে। ঐক্যের এইরকম একটা মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েই কিন্তু ইন্দোনেশিয়া আজ একটা উদীয়মান অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। অর্থনীতির দিক দিয়ে ইন্দোনেশিয়া এখন একটা বিশাল শক্তি। ভাবুন, এটা G20-র সদস্য। নমিনাল জিডিপির হিসেবে বিশ্বের 16তম আর ক্রয় ক্ষমতার হিসেবে 7ম বৃহত্তম অর্থনীতি। এর থেকেই এর বিশাল সম্ভাবনাটা বোঝা যায়। যদিও দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে শিল্প আর পরিষেবা খাত, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। খেয়াল করে দেখুন, দেশের 42%-এরও বেশি কর্মজীবী মানুষ এখনও সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। এই যে অর্থনৈতিক বাড়ছে, এর পেছনে আছে ইন্দোনেশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ আর তার অবিশ্বাস্য জীববৈচিত্র্য। কিন্তু মুদ্রার অপর পিঠও আছে। এই উন্নয়নের গতির সাথে পরিবেশকে বাঁচানোর একটা বড় চ্যালেঞ্জও তাদের সামনে রয়েছে। এই সবকিছুই আমাদের আলোচনার শেষ পর্বে নিয়ে আসে। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। ইন্দোনেশিয়ার পুরো গল্পটাই আসলে অনেক আর একের মধ্যে ভারসাম্য রাখার একটা নিরন্তর চেষ্টা। তাদের প্রাচীন মূল মন্ত্রটাও তো এটাই বলে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ইন্দোনেশিয়া যখন ধীরে ধীরে একটা বিশ্বশক্তি হয়ে উঠছে, তখন কি তারা তাদের এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই সূক্ষ্ম ভারসাম্যটা পরের প্রজন্মের জন্য ধরে রাখতে পারবে? যে বৈচিত্র্যই তাদের আসল পরিচয়, সেটাকে টিকিয়ে রাখাটাই হয়তো তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।